বেসিক্যালি লাস্ট বহুদিন ধরেই বহু বছর ধরেই যে ইন্ডিয়ানদের এই সব কিছু দেখতেছি, তো মোস্তাফিজ ইস্যুতে এবং আইসিসিতে আরও বিভিন্ন রিসেন্ট কিছু ইস্যুতে মনে হইতেছে কিছু বলি। দিন শেষে ভারত এমন একটি রাষ্ট্র, মানে আমি কি বলবো। এখন দেখেন বাংলাদেশে কি অবস্থা চলতেছে বর্তমানে। সব কিছুই মোটামুটি ঠিকঠাক, রিলিজিয়াস কোনো ভায়োলেন্স আমরা দেখতেছি না, কিন্তু দিন শেষে আপনি একটু নর্মাল ভারতীয়কে জিজ্ঞাসা করবেন, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, যে কাউকে বিশেষ করে জিজ্ঞাসা করবেন যে বাংলাদেশে কী মনে হয় যে সব কিছু ঠিকঠাক আছে, তারা ফার্স্টে বলবে যে মাইনরিটি বাংলাদেশে প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা নাকি কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। মাঝে মধ্যে ওদের নিউজ মিডিয়াতে গেলে মনে হয় যে এমন একটা অবস্থা, সকালে ঘুম থেকে উঠে আপনি দরজা খুলতে পারেন না, কারণ মনে হইতেছে যে দরজার সামনে হয়তো একটা হিন্দুর লাশ পড়ে আছে। মানে ভারতীয়রা এভাবে একে উপস্থাপন করতেছে। একটা নর্মাল ভায়োলেন্স, ফ্যামিলি ঝামেলায় মারা গেছে বা মেরে ফেলছে, কোনো মেরে ফেলাই জাস্টিফাইড না, কিন্তু দিন শেষে পারিবারিক কলহ, ব্যক্তিগত কারণ, রাজনৈতিক কারণ, এইসব কারণে যদি কোনো ওই নামধারী ব্যক্তি, কোনো হিন্দু নামধারী ব্যক্তি যদি কোনো নিহত হয়, সেটাকেও রিলিজিয়াস লাইন টানা যাচ্ছে। ওই যে ব্যবসায়ী সোহাগকে মারা হলো, ওই যে ঢাকার ওইদিকে যে পাথর দিয়ে মারা হলো, ওর নাম মতো ছিল লাল চাঁদ সোহাগ, তো মুসলিম। দিন শেষে ওই লাল চাঁদ ওইটাকে করে তারা ওটা বলছে যে হিন্দু ব্যবসায়ীকে মারছে। তারপর এমনকি চট্টগ্রামে যখন ব্যবসায়ী আলিফ, ব্যবসায়ী সরি আইনজীবী আলিফকে হত্যা করা হলো, হত্যা করলো চিন্ময়ের অনুসারীরা, তো সেটাকেও বলা হলো কি যে সেটা কি চিন্ময়ের আইনজীবী ছিল। তো এরা একটা প্রোপাগন্ডা ওয়ার অলরেডি শুরু করে দিছে যে যেভাবেই হবে আমাদের সেটাকে দেখাতে হবে। ডক্টর ইউনুসের অনেক কাজ ভালো লাগে, কিন্তু দিন শেষে সত্য এটাই যে এখানে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস না থেকে স্বয়ং আসাদ নূর, বাংলা নাস্তিক আসাদ নূরকেও যদি এখানে চিফ অ্যাডভাইজার বানানো হতো, তাহলেও হয়তো বা ভারত ইন্টারন্যাশনাল সবাইকে কনভিন্স করে ফেলতো যে বাংলাদেশের সব মৌলবাদী জঙ্গি করছে। সম্প্রতি মুস্তাফিজ ইস্যুতে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল কিছু স্টেপ নিয়েছে, ভারতীয় অনেক সাংবাদিক আসিফ নজরুলের নামে একে মোল্লা যুক্ত করছে। তো এটাকে আপনি কি বলবেন? দিন শেষে বাংলাদেশে কাউকে এখন হিন্দু নির্যাতন করলে অবশ্যই এটা প্রতিবাদ করবে, কিন্তু দিন শেষে এটা নিয়ে তারা খুবই কনসার্ন। এদিকে ফিলিস্তিনে শিশু মারা যাচ্ছে, তো এইগুলো নিয়ে খুবই চিল, খুবই এনজয় তাদের ইয়েরা। সারা দুনিয়া যেখানে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে, শুধুমাত্র একটা দেশ, একটা দেশের মানুষজন ন্যাংটাভাবে সমর্থন দিয়েছে ইসরায়েলকে, সেটাকে ভারতীয়। শুধু ভারতের মধ্যে এইটুকু সীমাবদ্ধতা নাই, যতগুলো ইসরায়েলি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা তাদের অ্যাক্টিভিজমগুলোকে আমরা ফলো করি, মাঝে মধ্যে মাঝে মধ্যে খেয়াল আসে, আমাদের সামনে আসে, সেগুলো ম্যাক্সিমামই ইন্ডিয়া থেকে চালানো যেতেছে। তো এটাকে কী বলবেন আপনি? একমাত্র এরাই ন্যাংটাভাবে সমর্থন করছে, একদম খোলাভাবে। প্লাস বাংলাদেশের মানুষের জীবনের আসলে কোনো দাম আছে কি না এদের কাছে আমি বুঝি না। ভারত সীমান্তে তো একটা এভাবে ফেলানিদের মতো মানুষকে মেরে ফেলে, তো রেগুলার ঘটনা। এখন আমাদের কাছে নিউজ আসলেও সীমান্তে 2জন মানুষ মেরে ফেলছে, হয় তো এটা স্বাভাবিক। এদিক দিয়ে এখন মিয়ানমারও গুলি করতে, কিছুদিন আগে দেখলাম ওই মিয়ানমার বর্ডারের ওইদিকে এক বালিকা মারা গেছে। তো এইগুলো নিয়ে বুঝি না আমরা আর কী বলবো। রাষ্ট্রীয়ভাবে কিছুই আমরা করতে পারি না। দিন শেষে আমরা অনেক কিছু নিয়ে গর্ব করি, দিন শেষে আমাদের গর্ব করার স্কোপও কম। ভারতীয়রা তাদের দাদাগিরি এমন পর্যায়ে নিয়ে গেছে যে এখন আইসিসি বলে যে আপনারা ভারতে খেলতে যান, কিন্তু মুস্তাফিজকে নিতে পারবেন না, মাঠে দর্শকরা বাংলাদেশের জার্সি পরতে পারবে না। মানে সিরিয়াসলি এইগুলাই চলতেছে বর্তমানে। আবার সোশ্যাল মিডিয়াতে যেটা দেখতে পাবেন যে আমাদেরকে বলে মোল্লা, আমরা কনভার্টেড, এই বলে আমাদের এই করে যে বলে চায় যে যারা
আমাদের মুসলিম শাসকরা ছিল, এরা নাকি জোর করে এইখানকার অঞ্চলের মানুষদের ধর্ম পরিবর্তন করিয়েছে। আচ্ছা, মানলাম তর্কের খাতিরে যে তারা জোর করেই এই অঞ্চলের মানুষদেরকে ইসলাম ধর্মে কনভার্ট করেছে। আচ্ছা, ঠিক আছে, ভালো যুক্তি। কিন্তু দিন শেষে এখন প্রশ্ন হলো, তারা তো তাদের এই কাজটা ভুল করেছে যে তারা কনভার্ট করেছে ফোর্সফুলি। তা আপনারা কী করতেছেন? জোর করে জয় শ্রীরাম বলানো এবং গরু খাওয়াও না, ক্যারি করার কষ্টে। তো দিন শেষে আপনাদের যে মিট প্রডিউসার যারা আছে এরা ম্যাক্সিমাম হিন্দু এবং এদের সাথে বিজেপিরও লিঙ্ক আছে। কিন্তু দিন শেষে আপনারা তাদের কথা তো একদম লাফিয়ে ওঠেন একদম এগুলাকে। দিন শেষে একটা মেডিকেল কলেজে বেশিরভাগ মোস্টলি মুসলিমরা এখানে চান্স পেয়েছে, আপনারা ওইটা আন্দোলন করেন মুসলিমরা চান্স পাবে কেন? এ ধরনের কাজ আমাদের এখানে হয়? হ্যাঁ, আপনারা বানাতে পারবেন, আপনারা খুব সুন্দর সুন্দর গল্প লিখতে পারবেন, কিন্তু দিন শেষে এইসব মানুষ আমাদের নিয়ে কথা বলে, সারা দুনিয়ার মানুষ এদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে। হ্যাঁ, আমরাও খুব একটা বড় জায়গায় যাই নাই, বাংলাদেশ খুব একটা বড় জায়গায় যায় না, কিন্তু দিন শেষে আমরা সুপার পাওয়ার বা এরকম কোনো একটা রং ধরি না, হুদাই দাদাগিরি করি না। আমাদের নিজের লুঙ্গি খোলা আমরা অন্য মানুষের অন্য ইয়ে নিয়ে কথা বলতে চাই। ভারতীয়দের অবস্থা ঠিক সেরকম, তাদের নিজেদের দেশের অবস্থা খারাপ, তাদের দেশে দারিদ্রতা, তাদের দেশে স্কুল বন্ধ হয়ে যেতেছে, তাদের দেশে সমস্যা। হ্যাঁ, তাদের জিবিটি বা আগাইতেছে, তাদের কিছু অর্থবিত্ত আছে, অর্থবিত্ত আছে সব আম্বানি আদানির মতো ব্যক্তিদের। আম্বানি আদানি কয়টা? ভালো ভালো প্রতিষ্ঠান আছে, আইআইটি বাদে আর হ্যাঁ আছে কয়েকটা প্রতিষ্ঠান থেকে জিনিস তৈরি করে, এটা জনসংখ্যার 1%ও না। সেখানে এই টয়লেট নাই, এই নাই, এরা বলে বড় বড় কথা। আর এদের চেলা আছে আমাদের দেশে, বাঙ্গু প্রগতিশীল টাইপের যেসব লোকজন আছে, এরা ইসলামরাও বৈজ্ঞানিক বলে, ঠিক আছে, কিন্তু দিন শেষে তাদের অন্য সব ধর্মীয় দেখছে বৈজ্ঞানিক মনে হয়। তারা অন্য ধর্মের কথা বাদ দিলাম, তাদের ওইরকম চিন্তা ভাবনা করি না, তাদের বাদ দিলাম বিষয়টা। দিন শেষে যারা এইসব সায়েন্স আর ধর্মকে এক পাল্লায় মাপে, সায়েন্স কাজ করে স্পিরিচুয়াল দিক দিয়ে, তার স্পিরিচুয়ালিটি নিয়ে কাজ করে ধর্ম, যে কোনো ধর্মই হোক, কিন্তু দিন শেষে সায়েন্স কাজ করে বস্তুর উপর, বস্তু কেন্দ্রিক, অনেকটা বস্তু কেন্দ্রিক মাধ্যমে এই সায়েন্সগুলো চলে। তো স্পিরিট আর এইটা তো মেলে না, সাইন্টিফিক এটা তো কোনো কিছু মেলে না। আচ্ছা, ধরলাম যে যারা ধার্মিক মুসলমান তারা নাকি বিজ্ঞান আগায় না, তর্কের খাতির এটাও মেনে নিলাম। কিন্তু দিন শেষে যেসব মানুষেরা বলে যে তোমরা তো রিসার্চ করো না, তোমরা বিজ্ঞানী না, আমরা বিজ্ঞান মনস্ক, দিন শেষে একটা বিজ্ঞান রিলেটেড ব্যক্তি না, চারুকারুতে বলে, এই করে ওই করে, এরা 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 বিজ্ঞানী, বড় বড় বিজ্ঞানী। যারা সায়েন্স রিলেটেড ব্যক্তি আছে, যারা বড় বড় সফল, তারাও কিছু না, না না না, তারা এক্সেপশনাল। দিন শেষে তারা নিজেদেরকে এলিট হিসেবে দাঁড়ানোর চেষ্টা করে। দিন শেষে তারা কি, এখন যদি বলতে হয় যারা পেছায় পড়া যেসব মোল্লারা আছে, কম্পেয়ার করে দেখো কে কোথায় আছে। তোমরা কী করতেছো, তারা কী করতেছে? তোমরা তো বসে বসে গাঁজা খাও, তোমরা বিজ্ঞান চর্চা কই করো? ওই গাঁজা খেয়ে ওই মহাকাশে যাওয়া ওই কল্পনা, ওইটা তো আর বিজ্ঞান না। বি প্র্যাকটিক্যাল ম্যান, বি প্র্যাকটিক্যাল। দিন শেষে ওরা ওদের ধর্ম হয়তো বা মানবে না, ঠিক আছে, দিন শেষে ভারতীয়রা বা ইয়েরা যারা একটু লিবারেল টাইপের, কিন্তু দিন শেষে তারা তাদের ধর্ম রক্ষায় কাজ করে। তারা যতই হোক, তারা দিন শেষে তারা তাদের ধর্মকে অপমানিত হতে দেয় না। আর দিন শেষে এরা এরা বলতে গেলে এক টাইপের প্রস্টিটিউট। দিন শেষে প্রস্টিটিউট নিজেদের বডি সেল করে, বডি তারা করে, তারা উপার্জন করে, এরা এদের ধর্ম সেল করে। দেখা যায় যে ইসলামকে গালি দিলে এখান থেকে পয়সা আসে, ওইখান থেকে পয়সা আসে, ওইখানে আমি সেটেল হতে পারবো। দিন শেষে এর জন্য তারা তারা এটা বিশ্বাস করবে, তাহলে তারা তাদেরকে এক প্রকার প্রস্টিটিউট বলা যায় না? তাহলে তো আমার কাছে তো তাদের খুব একটা ডিফারেন্স নেই, বরং তারা আরও ওর্স্ট, কারণ তারা তাদের আত্মাকে সেল করে দিছে। দিন শেষে সমস্যাটা হলো আমাদের কোনো মিডিয়া বা কোনো কিছুই আমাদের কন্ট্রোলে নেই। দিন শেষে এই যে ভারতে কত সংখ্যালঘু নির্যাতন হয়েছে, আমরা কি এগুলো একটা ফ্রেম করতে পারছি বা এগুলোকে একটা ইউজ করতে পারছি প্রপারলি একটা জাস্টিফিকেশনের জন্য বা কোনো একটা কোয়েশ্চেন করার জন্য? দিন শেষে তাদেরকে আপনি বলতে চান যে না, বাংলাদেশে কোনো অত নির্যাতন হচ্ছে না, তো স্বাভাবিকই আছে, তো তারা দীপু দাসের কাহিনী আনবে, কারণ তারা দীপু দাসকে ওভাবে এখানে প্রমোট করছে। দিন শেষে হ্যাঁ, দীপু দাসের হত্যাকাণ্ড ওইভাবে কোনো মতেই সমর্থনযোগ্য না, কিন্তু দিন শেষে
এভাবেই ফ্রেমিং করানো হয়েছে এখানে। তা ওরা ফ্রেমিং করছে, তো তুমি কী করতেছো? দিন শেষে কিন্তু আমাদের কোনো মিডিয়া নেই, কোনো ন্যারেটিভ প্রচার করার মতোই নেই। দিন শেষে দেখা যায় যারা দাঁড়িয়ে টুপিওয়ালা এরা বিশাল বিশাল মিছিল করে, ঠিক আছে, দিন শেষে কিন্তু কোনো বড় মিডিয়াতে আসে না। এই যে শাহবাগি যারাতে নাকি ফুলে যে এরকম দেয় যারা, এরা দেখা যায় 5-6 জন দিলে এরা মিডিয়াতে আসে, কারণ দিন শেষে এদের হাতে এগুলো, এরা করতে পারে এগুলো, তোমরা পারো না কেন? দিন শেষে এটা তো ব্যর্থতা, এটা তো সফলতা না যে না আমাদের এই নাই। দিন শেষে এগুলো না থাকলে কোনো দিন কোনো নেগেটিভ উদাহরিত করতে পারবে না, কিচ্ছু সম্ভব না। তারপর আসে আমাদের মানে ইসলামী দলগুলো। আমি পার্সোনালি ইসলামী দলগুলো পছন্দ করি অনেক, কিন্তু দিন শেষে এদের প্রতি আমার হিউজ হিউজ পরিমাণে ক্ষোভ আছে। ক্ষোভের কারণটা কি? এখন যতগুলো ইসলামী দল আছে, জামাত ইসলামী আছে, তাদের ছাত্র সংগঠন অঙ্গ সংগঠন আছে, ইসলামী আন্দোলন চরমনায়ের দল আছে, আল্লামা মামুনুল হকের খেলাফত মজলিস আছে, আরও কিছু অরাজনৈতিক আছে যেমন হেফাজত, আরও প্রায় অনেক। এবং যদি দেখা যায় যে কর্মী বাহিনী বা কিছুটা সমর্থক গোষ্ঠী, তা খুব একটা কম হবে না আর কি। একটা সেকুলার গণতান্ত্রিক রাষ্ট্রে যতটুকু থাকা দরকার আছে অতটুকু, অসুবিধা নেই। মানুষও খুব একটা রিলিজিয়াস না, কেউই রিলিজিয়াস না, আই মিন ইনক্লুডিং মি, আমি খুব রিলিজিয়াস না। দিন শেষে মুসলমানিত্বটাকে ধারণ করি, এই হলো কথা। কিন্তু দিন শেষে মানুষ আছে, পলিটিক্যালি অ্যাওয়ার আছে, এরকম মুসলমান সংখ্যা খুবই কম, খুবই কম। কারণ দিন শেষে মুসলমানদেরকে বোঝানো হয়েছে যে তুমি নামাজ রোজা পড়লেই হয়ে যাবে। দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাহিনী বলা শুরু হলেও ওই যে সে কীভাবে নামাজ পড়ছে, রোজা রাখছে, বা তার রিলিজিয়াস লাইফটাকে নিয়েই সে বেশি করা হয়, হাইলাইট করা হয়। এটা আমাদের আলেম থেকে শুরু করে ম্যাক্সিমাম জায়গায় এটা করা হয়। কিন্তু দিন শেষে তার রাজনীতিটাকে একদম সাইড করা হয়েছে। সে তো একদম রাজনীতিবিদ ছিল, সে তো রাষ্ট্র চালাইছে তাও কত বছর হচ্ছে। মদিনা ইসলামের রাষ্ট্র সে 10 বছরের মতো শাসন করছে। তো মদিনা ইসলামের রাষ্ট্র থেকে তো সে পুরো আরব উপদ্বীপ শাসন করছে, তত তো শাসন ব্যবস্থা আছে। সে তো যুদ্ধের লিড দিছে, সে তো সেনাপতি ছিল, সে তো লিডার ছিল, সে বদর যুদ্ধে সে লিড দিছে। তো তার সঙ্গে একটা সামরিক লাইফও আছে না, তার রাজনৈতিক লাইফ আছে না। তো এগুলো নিয়ে কথা বলবে না, কারণ দিন শেষে এগুলো নিয়ে কথা বললে মুসলমানরা যদি পলিটিক্যাল অ্যাওয়ার হয়, তাহলে যে এইসব সেকুলারিজম বা ডেমোক্রেসি এরা খুব একটা তখন কাজ করবে না। তো দিন শেষে তারপরও যারা ইসলামী রাজনীতি করে, যদিও গণতন্ত্র যাই হোক, তারা যারা কিছুটা হলেও পলিটিক্যাল অ্যাওয়ার আছে, এটা ভালো। এটা দিন শেষে ভালো যে না, ইসলামী দলগুলো আর কর্মী বাহিনী আছে, সমর্থক আছে, এটা ভালো জিনিস। দিন দিন বাড়তেছে, এটাও কাইন্ড অফ পজিটিভ। যদিও প্রত্যেকটা ইসলামী দলের মধ্যেও মতভেদ আছে, একদল আরেকদলকে কোনো প্রকার সম্মান করে না, কিন্তু দিন শেষে মনে হয় এগুলোকে ব্রাদারলি অর্গানাইজেশন হিসাবে দেখা উচিত। কারণ দিন শেষে সবাই ইসলামী পলিটিক্স করতেছে, দেখা যায় অনেক ইসলামী দল দেখা যায় যে মধুদিকে গেলে দিন শেষে, বা দিন শেষে আমি আবুল আলা মদুদি সাহেবের কয়েক কিছু লেখা আমি হালকা পাতলা পড়েছি। দিন শেষে সে যেটা বলতে চাইছে যে যেভাবে মানে সহজ বাংলায় আমি যেটা বুঝছি আর কি, সঠিক কিনা জানি না, আমি যেটা বুঝছি সেটা হলো যে নামাজ পড়াও যদি ইবাদত হয়, তাহলে আল্লাহর জন্য আল্লাহর জমিনে রাজনীতি করা বা পলিটিক্যাল কাজ করাও একটা ইবাদত। দিন শেষে আমি এটার সাথে কিছুটা একমত, কারণ দিন শেষে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করবা, দিন শেষে তার ধার্মিক লাইফকে ফলো করবে, কিন্তু দিন শেষে তুমি পলিটিক্স আসলে তুমি পুরোপুরি সেকুলার হয়ে যেতেছো। তাহলে এটা কী হলো? মানে দিন শেষে তুমি বিশ্বাস করো যে আল্লাহ এই বিশাল গ্যালাক্সি, এই সেই মানবদেহের এই জটিল কাজ, এত কিছু আল্লাহ কন্ট্রোল করতে পারবে, কিন্তু দিন শেষে একটা রাষ্ট্র কীভাবে চলবে এটা আল্লাহ বা এটা আল্লাহ আল্লাহ করতে পারবে না। দিন শেষে তো এটাই বিশ্বাস করতেছো, তাহলে তোমার তো ইমান কতটুকু থাকে এটা তো প্রশ্ন করা উচিত। তো দিন শেষে যেটা বলতেছিলাম যে ইসলামের দলগুলো নিয়ে আমার কেন এই সমস্যা, দিন শেষে তোমার ডেমোক্রেসির মাধ্যমে তোমার পাওয়ারের থেকে তোমার দরকার শক্তি অর্জন করা। এই যে দল যেমন সিপিবি আছে এবং কিছু স্টুডেন্ট বাম সংগঠন, যে ছাত্র ফেডারেশন ইউনিয়ন আরও আছে, এদের বাম সংগঠনের অঙ্গ সংগঠনগুলা, দিন শেষে দেখা যাবে যদি ভোটের করা হয়, ইসলামী দলগুলো যদি যোগ করি এবং এই বামগুলো যদি যোগ করি, দিন শেষে দেখা যাবে বামগুলো বেলি পাবে না কোনো ইসলামী দলগুলোর সামনে। যদি ভোটের পার্সেন্টেজ দেখি, দেখা যাবে যে 90-10 বা এরকম বা আরও বেশি, কারণ এই বাম সংগঠনগুলোর সাথে জনগণের কোনো কানেকশন নেই, ভেরি ফিউ, খুবই কম। শুধুমাত্র ম্যাক্সিমাম আমি মোস্টলি এলিট যারা, তারা এই বাম সংগঠনগুলোর সাথে কোনো না কোনোভাবে যুক্ত থাকে। সাধারণ মানুষগুলা খুব একটা রিলেট করে না, তারা সাধারণ মানুষের কিছু বোঝে না, মিশেও না, তারা এলিট। এলিট মানে এলিট। দিন শেষে এই এলিটিজম থেকে গেল। পাকিস্তান আমলে দেখা গেছে যে যারা এলিট ছিল,
যারা করাচিতে যখন রাজধানী ছিল, তারা ওইভাবে চিন্তা করছে, তারা যে আমাদের কালা বাঙালি, খাড়া বাঙালি এই ধরনের কথাবার্তা বা আদা মুসলমান এই ধরনের কথাবার্তা তারা তারা বৈষম্য করছে। দিন শেষে তারা তো চলে গেছে, কিন্তু দিন শেষে এখানেও আমাদের একটা এলিটিজম, মানে সিস্টেম বদলে নেই, দেশ বদলিয়ে গেছে, সবই বদলেছে, কিন্তু তার সিস্টেমটা বদলে নেই, এই এলিটদের হাতে যায়। দিন শেষে দেখা যায় ভোটের রাজনীতিতে বামগুলা কিচ্ছু করতে পারে না, কিন্তু দিন শেষে একটা গুরুত্বপূর্ণ ডিসিশনের সময় বাম রাজনীতিবিদগুলা বা দলগুলা তারা কতটুকু ইম্প্যাক্ট রাখতে পারে এটা দেখার বিষয়। কিন্তু এতগুলো ইসলামী দল, এত বিশাল কর্মী বাহিনী, দিন শেষে এতগুলো ইসলামী দলগুলো মিলেও কিন্তু মনে করেন এক সিপিবির যতটুকু রাষ্ট্রের উপর প্রভাব রাখতে পারে সেটুকু রাখতে পারে না। কারণ দিন শেষে এখানে ভোট ম্যাটার করে না, দিন শেষে এটা ম্যাটার করে তুমি রাজনীতিতে কতটুকু প্রভাব বিস্তার করতেছো। দিন শেষে তোমার ইসলামী দল করো, তুমি একটা বিশাল সমর্থন পাওয়ার কথা, দিন শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গালিগালাজ করা হয় তুমি কিচ্ছু করতে পারো না। এই যে দেখা যায় যে রাসূলুল্লাহ কারণে অনেকে আইন নিজের হাতে তুলে নিচ্ছে। এখন তুমি এটা বন্ধ করবে কীভাবে? তোমার তো রাষ্ট্রে স্টেপ নিতে হবে। রাষ্ট্র তো স্টেপ নিতেছে না, কারণ নাকি তুমি তো রাষ্ট্রকে চাপ দিতে পারতেছো না যে না এটা নিয়ে তোমরা এবার করো, এটা করা যাবে না। নিশ্চয়ই তুমি রাষ্ট্রকে কোনো চাপ প্রেশার দিতে পারতেছো না। এই যে আমেরিকা ইসরায়েলকে এত সমর্থন করে, কারণ নাকি পুরোপুরি যে জিউস কমিউনিটিগুলো আছে এরা টাকা পয়সাওয়ালা, এরা প্রেশার দিবে, কোনো না কোনোভাবে প্রেশার দিবে। দিন শেষে প্রেশার দিয়ে তারা তাদের কাজ কুটিয়ে নেবে। তুমি দিন শেষে তুমি কোনো এরকম কাজ করতে পারতেছো না, তুমি ভোটেও তো তুমি জিততে পারতেছো না। দিন শেষে তাহলে কাজের ফায়দাটা হলো কি? হ্যাঁ, কিছু মানুষকে পলিটিক্যাল অ্যাওয়ার হইতেছে আপনাদের মাধ্যমে, দেশের বিদেশে, এটা একটা গুড সাইড, কিন্তু দিন শেষে প্রভাব তো রাখতে হবে, কাজ তো করতে হবে, দৃশ্যমান কাজ তো করতে হবে। দিন শেষে এটা সিপিবি বা এরকম বাম সংগঠন কেন পারে? কারণ দিন শেষে তাদের ওই সেখানে প্রভাব রাখার মতো লোক আছে, যে ওই পর্যায়ের ব্যক্তি আছে যারা ওই কাজটা করে ওখানে প্রভাব রাখতে পারে। দিন শেষে এবার ইসলামী দলগুলোর প্রতি এই হলো একটা আফসোস যে তারা কেন এটা পারে না, তাদের এটা পারা উচিত। আর লাস্ট একটা টপিক, সেটা আমি বলবো, এটা আমার অনেক দিন ধরে বলার ইচ্ছা, মোহাম্মদ আলী জিন্নাহ। আমি একটা কথা বলি যে মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে কার কীরকম চিন্তাভাবনা, পলিটিক্যাল যারা চিন্তাভাবনা করে, এদের বোঝা যায় যে সে কোন ধরনের চিন্তাভাবনা অধিকারী হবে। দিন শেষে মোহাম্মদ আলী জিন্নাহর ওই 1948 যে সে বলছিল যে উর্দু অ্যান্ড উর্দু উইল বি দ্য ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তানে বলছিল, এটা বাদে তার পলিটিক্যাল ক্যারিয়ারে কোয়েশ্চেন করার মতো ঘটনা খুবই রেয়ার। তাকে অনেকে ঘৃণা করে যে তাদের কারণে বাংলার এই আঁকের ম্যাপ পায়নি। দিন শেষে যদি বাংলাদেশ স্বাধীন একটা রাষ্ট্র হবে, ইউনাইটেড বেঙ্গল যে প্রস্তাব করা হয়েছিল সে হয় শরৎচন্দ্র আর শরৎচন্দ্র বসুর, ওই সময়ও কিন্তু জিন্নাহ এটা বিরোধিতা করে নাই, বিরোধিতা করছে কংগ্রেস। মুসলিম লীগ বা জিন্নাহকে বিরোধিতা করে সেটাকে কিন্তু সমর্থন জানাইছিল। মেনলি পাকিস্তান যে প্ল্যান ছিল যে চৌধুরী রহমত আলী বা আল্লামা ইকবাল বা সাইদ আহমেদ খান যারা ছিল তারা সবাই নর্দার্ন ইন্ডিয়ার পার্টগুলো, মেইনলি বর্তমান যে পাকিস্তান এই রাষ্ট্রগুলোকে নিয়েই, মানে ওই স্টেটগুলোকে নিয়েই একটা মুসলিম রাষ্ট্র করা হয়েছিল। বেঙ্গল কিন্তু ওই প্ল্যানে খুব একটা ছিল না। বেঙ্গলি প্ল্যানে আসছে কারণটা কি, এখানকার প্রমিনেন্ট কিছু মুসলিম নেতা ছিল দিন শেষে। তো এখানেও কিন্তু জিন্নাহকে তাদের হেড করার কারণ নেই। তো জিন্নাহকে হেড করা হলো কেন? এই যে আমাদের প্রমিনেন্ট কিছু বাংলাদেশি লিডার আছে, শেখ মুজিবুর রহমান বা এই টাইপের যারা ব্যক্তি আছে পর্যায়ে যারা সময় রাজনীতি করছে, এরা কিন্তু কোনো না কোনো সময় মুসলিম লীগের কর্মী ছিল। এবং শেখ মুজিব যারা তার দলের লোকজন এখন দেখতে পারে না, জিন্নাহকে নাম শুনতে পারে না, শেষে কিন্তু জিন্নাহর কর্মী ছিল শেখ মুজিবুর রহমান নিজে। ম্যাক্সিমাম যারা ছিল মোস্টলি বাংলাদেশের পলিটিক্সে আনছি মুসলিম লীগ, এবং কোনো না কোনোভাবে তার সাথে যুক্ত ছিল কোনো না কোনোভাবে কোনো না কোনো সময়। কিন্তু দিন শেষে জিন্নাহ হয়ে গেছে ভিলেন। ভিলেন হওয়ার কারণে একটাই, ভারতীয় নেগেটিভ। এইখানে এতটাই ভারতীয় নেগেটিভ প্রচার করা হয়েছে যে জিন্নাহ হয়ে গেছে ভিলেন। তখন জিন্নাহ ভারতের ভিলেন। দিন শেষে ভারতকে সে টুকটা করে দুইটা আলাদা টুকটা করে দিয়েছে। দিন শেষে যে অখণ্ড ভারতের প্ল্যান, এটা তো বিশালভাবে একটা হয়েছে। তো দিন শেষে তো জিন্নাহকে গালি দিতে হবে, এবং জিন্নাহকে না শুধু, এখানে তারা গান্ধীকেও গালি দেয়, কারণ কেন পারলো না, কেন কংগ্রেস আটকাতে পারলো না এই বিষয়টা। দিন শেষে তো তারা যে আরএসএস বা এরা ছিল, যারা যে তারা ছিল ওই সময় হিন্দুত্ববাদীরা, তারা তো আর অনেকে শুনছি সম্ভবত আরএসএস না বিজেপি, ভারতের পতাকাই তারা নাকি লং টাইম উড়ায়নি। গোডসে তো তাদেরই লোক ছিল যে গান্ধীকে শ্যুট করছিল, এখন তারা গোডসেকে হিরো মানতেছে। কারণ দিন শেষে জিন্নাহ এই কাজটা করছে। তো দিন শেষে এই কাজটা করার কারণে এই যে আজকে আমরা যা আছি, এই যে কুরবানির ঈদ, গরু জবাই করে, এই জিনিসটা তো আর আজকে থেকে 100 বছর আগে নর্মাল ছিল না। বকরি ঈদ বলতো, ছাগল কুরবানি করতো,
গরু কুরবানি করতে দিত না, কারণ ম্যাক্সিমাম জমিদার ছিল হিন্দু। এরপর তো ওই সময়কার যে বর্তমান পাকিস্তান রিজিয়নে ওদের সাথে আমাদের পলিটিক্স মিলারি চলতো না। কারণ দিন শেষে আমাদের যে এই জমিদাররা এই মুসলিমদের অন্যান্য ডমিনেট করছে, দিন শেষে রিলিজিয়াস ওই করছে, এই দাড়ি টাড়ি পর্যন্ত ট্যাক্স রাখছে তারা। তো দিন শেষে এইসব থেকে একটা বিরাট রিলিফ দিয়েছে জেন্না, এবং তার সে কাজ করছে সে, এটা একটা বিশাল কাজ। দিন শেষে এই কারণেই ভারত ঘৃণা করে, এবং ভারতের যেহেতু ঘৃণা করে তাই আমাদের ঘৃণা করতে হবে। বিষয়টা হলো এই, এখন আমাদেরকে যেভাবেই হোক করতে হবে। আবার কিছুদিন আগে দেখছিলাম যে আল্লামা ইকবাল নামে কিছু একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু একটা হয়েছিল হয়তো বা, সাংবাদিক জুলকার নাইন সাহেব, যারে যে পিনাকি ভট্টাচার্য বলে যে ওয়াকারের প্রতিপালক, তো সে কি একটা কমেন্ট করছিল ওই পোস্টে, আমার মনে পড়তেছে না ঠিক, যে মির্জাফরের নামে তাহলে কিছু একটা করে। দিন শেষে আল্লামা ইকবালকে মির্জাফর ক্যাটাগরিতে রাখছে, দিন শেষে এখন মির্জাফর কি না, আল্লামা ইকবাল কি মির্জাফরের ক্যাটাগরিতে পড়ে? যে দিন শেষে কোনো এমন একটা গাদ্দারি করছে যার কারণে তাকে আমি মির্জাফরের ক্যাটাগরিতে রাখলাম। রাখার কোনো কারণ নাই। সে মারা গেছে 1937 বা 38 এইরকম সালে মারা গেছে। সে পাকিস্তানের রাষ্ট্র দেখা যেতে পারে নাই, কিন্তু দিন শেষে তাকে বলা হয় মুসলমান জাগরণের অগ্রদূত। সে মানুষের মনে ইসলামিজম নিয়ে কাজ করছে, মানুষের মনে চিন্তা শক্তি নিয়ে কাজ করছে, তাকে বলা হয় অনেক মহাকবি বলা হয়। আল্লামা টাইটেল যুক্ত আছে তার নামের ইয়েতে, শিখোয়া যাওয়া শিখোয়া এরকম কিছু এর মাধ্যমে। দিন শেষে এদেরকে হেট করা হচ্ছে, কারণ হেট করার কারণটা কি, সে এটা মুসলিম জাগরণের কবি, আর একটা ছিল সে পাকিস্তানের ন্যাশনাল পোয়েট। দিন শেষে এইভাবে আমাদের মানে মগজ ধলায় যেটা বলে, একদম ইন্ডিয়ার যে চোখে দেখবে আমাদের সেই চশমা লাগিয়ে সেটা দেখতে হবে। এই হলো কথা। ইভেন আমি এই ইনসিডেন্টটা ভুলবো না, আজকে থেকে তিন চার তো করোনার পর কোনো একটা পোস্টে ঠিক এরকম জেন্ডার রিলেটেড প্রশ্ন উঠছিল, সেখানে ডিবেট হতেছে, একদল বলতেছে যে না এই একটা বলছে ওই। দিন শেষে আমি এখানে একটা কমেন্ট করি যে সেটা দিনের ফেভারে গেছে দিন শেষে, স্বাভাবিক, কিন্তু দিন শেষে এখানে একজন লোক এসে আমাকে বলতেছে আপনি এরকম একটা লোককে কীভাবে ভালো বলতে পারেন, জানেন তার নেতৃত্বে পাকিস্তান সরকার গণহত্যায় মেতে উঠেছিল এই সেই। আমি কিছুক্ষণ সাইলেন্ট, আমার যতটুকু নলেজ ছিল সে 1948 মারা গেছে, এইভাবে বলতেছে একদম বোল্ডলি। আমি তো অবাক হয়ে গেলাম। হ্যাঁ আমি জানি, তারপর আমি উইকিপিডিয়া সার্চ দিলাম, চেক করতেছে কী রে কবে মারলো, গণহত্যা কবে শুরু করলো। পরে তো দেখি আসলে আমি ভুল না, 1948 মারা গেছে। পরে আমি সুন্দর করে উইকিপিডিয়ার লিঙ্কটা দিয়ে বললাম যে ভাই সে 1948 মারা গেছে। না 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 সরি, মাঝখানে আবার আরেক লাইন বলছিল যে আমি পরে বলছি সে তো 1948 মারা গেছে, আপনি কি কিসের কথা বলছেন, কিসের গণহত্যা করছে। পরে বললো যে আপনার কাছে কী প্রমাণ আছে। পরে আমি সুন্দর করে ওই যে লিঙ্কটা উইকিপিডিয়া গেছে ওইটা লিঙ্ক পেশ করে দিয়েছি যে 1948 মারা গেছে। তো এই লেভেলের নলেজ আমাদেরকে প্রোভাইড করা হয়েছে। দিন শেষে আমাদের বইয়েও কোনো ডিটেলস নেই, কোনো মুসলিম শাসনামল নিয়ে কোনো ডিটেলস নেই, কিছুই নেই। আমাদেরকে ব্রিটিশদেরকে পুরোপুরি স্লাইড লাইনই করা হয়েছে। দিন শেষে পুরো ভিলেন হলো পাকিস্তান। পাকিস্তান দেশের শাসনটা করছে, এটা থাকবে মাস্ট, কিন্তু দিন শেষে আমাদের ইতিহাসের ওভারভিউটা থাকা লাগবে। দিন শেষে ব্রিটিশ শাসন আমাদের কিছুই নেই। এত লুট করার পরও ব্রিটিশরা এখনও আমাদের কাছে অতটা ঘৃণার পাত্র না। হওয়া উচিত তো, রাজা থেকে ফকির বানিয়ে দিয়ে গেছে, সহজ কথা। তো এই হলো হালচাল, আজকে আর কিছু নাই বলি, ধন্যবাদ।